ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। আমাদের নিয়মিত আয়োজনে আপনারা শুনছিলেন ব্রাম স্টোকারের লেখা একটি হরর উপন্যাস ড্রাকুলা। আজকে রয়েছে উপন্যাসটির পঞ্চম পর্ব। প্রথম থেকে চতুর্থ পর্ব যদি শুনে না থাকেন, ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কগুলো থেকে শুনে আসতে পারেন। আশা করছি তাহলে পঞ্চম পর্বটিও ভালোই লাগবে। মূল গল্পে যাবার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত এবং কোনো পছন্দের গল্প থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চেষ্টা করব সেগুলো অনুসরণ করার। তাহলে শুরু করা যাক ড্রাকুলার পঞ্চম পর্ব। মিনা মুরের ডায়েরি থেকে 26শে জুলাই। গতকাল মিস্টার হকিন্সের কাছে লেখা জোনাথনের একটা চিঠি পেয়েছি। কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গ থেকে লেখা মাত্র এক লাইনের ছোট্ট চিঠি। লিখেছে, বাড়ি রওনা হচ্ছি। চিঠিটা পড়ে কিছুই বুঝলাম না। সমস্ত ব্যাপারটাই কেমন যেন খাপছাড়া মনে হচ্ছে আমার কাছে। লুসিদের বাড়িতেই এখনও আছি আমি। ভালোই আছে লুসি, কিন্তু হঠাৎ করেই ঘুমের ঘোরে হেঁটে চলার সেই পুরনো অভ্যাসটা আবার ফিরে এসেছে ওর মাঝে। লুসির মার সাথে ব্যাপারটা নিয়ে গোপনে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি। রাতে আমি নিজের হাতে বাইরে থেকে ওর ঘরে তালা লাগিয়ে গিয়ে তারপর শুতে যাব। এই ঘুমের ঘোরে হাঁটা জিনিসটা ভয়ঙ্কর। এতে কখনো সখনো প্রাণ সংশয় পর্যন্ত দেখা দিতে পারে। লুসির মার মতে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই পাহাড় কিংবা ছাদের কার্নিশের একেবারে শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ায় নিশিতে পাওয়া মানুষ। তারপর সেই অবস্থায় হঠাৎ ঘোর কেটে গিয়ে নিজের অবস্থান দেখে চমকে গিয়ে নিচে পড়ে যায়। লুসির বাবাকেও নাকি প্রায়ই নিশিতে পেত। মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন লুসির মা। ক্রমেই ঘনিয়ে আসছে লুসির বিয়ে। এর মাঝে যদি কোনো অঘটন ঘটে, ভাবনার কথাই। শিগগিরই এখানে এসে পৌঁছবে অসুস্থ লর্ড গোডালমিংয়ের একমাত্র পুত্র আর্থার হোমউড। আমার মনে হয় নিশিটিশি কিছু না। আসলে আর্থারের প্রতীক্ষায় ক্রমে উদ্বিগ্ন হয়ে উঠেছে লুসি, এবং সেই চিন্তায় ঘুম না আসাতে বিছানা ছেড়ে উঠে আপন মনে ভাবতে ভাবতে ঘুরে বেড়ায় সে। 27 জুলাই। আর কোনো রকমের খবর পাইনি জোনাথনের কাছ থেকে। ওর জন্য আমার আশঙ্কা বেড়েই যাচ্ছে দিন দিন। ছোট্ট একটা চিঠি যদি শুধু পেতাম ওর কাছ থেকে। ওদিকে ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস কিন্তু দিনকে দিন বেড়েই চলছে লুসির। বাইরে থেকে অবশ্য ওর ঘর তালাবদ্ধ করে রাখি আমি, কিন্তু ঘরের ভেতরই ওর হাঁটার শব্দে প্রায় রাতেই ঘুম ভেঙে যায় আমার। জোনাথনের কোনো খবর নেই। ওদিকে লুসির এই অবস্থা। সব মিলিয়ে দুর্ভাবনার শেষ নেই আমার। বুঝতে পারছি এই অবস্থা আর বেশি দিন চললে অসুখে পড়ে যাব আমি। একমাত্র সান্ত্বনা, লুসির স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটেনি এখনও। এই সময় তার বার্তা এলো আর্থারের কাছ থেকে। ওর বাবার স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে, কাজেই ওর আসতে আরও কদিন দেরি হবে। 3 আগস্ট। আরও সপ্তাহখানেক কেটে গেল। এখন পর্যন্ত কোনো খবর নেই জোনাথনের। কি যে হলো ওর! সাংঘাতিক কোনো অসুখে পড়েছে। ওর চিন্তায় রাতে ভালো ঘুম হয় না আমার। ঘুমের ঘরে হাঁটা একটু কমেছে লুসির, কিন্তু নতুন আরেক পরিবর্তন টের পাওয়া যাচ্ছে ওর মাঝে। আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছে ও। 10টা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর পাওয়া যায়। আর রাতের বেলা ঘর থেকে বেরোবার এক উদগ্র ইচ্ছে জেগে উঠেছে ওর মাঝে। অবশ্য কখনোই রাতের বেলা ওকে ঘর থেকে বেরোতে দেই না আমি। এ কি ভয়ঙ্কর কোনো বিপদের পূর্বলক্ষণ? 6 আগস্ট। দেখতে দেখতে কেটে গেল আরও 3টে দিন, অথচ কোনো খবর নেই জোনাথনের। শুধু যদি জানতাম কোথায় আছে ও, তাহলে নিজে গিয়ে দেখা করতে পারতাম তার সাথে। জানি না যখন, দুর্বিষহ হলেও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। লুসির মনের অস্বস্তির ভাবটা আরও বেড়ে গেছে। রাতে বলতে গেলে আর বিছানায় পিঠি লাগায় না সে এখন। আজ একটা অদ্ভুত কথা শুনলাম স্থানীয় লোকদের মুখে। গত রাতে নাকি প্রচণ্ড ঝড় উঠেছিল দূর সাগরে। কথাটা অবশ্য মিথ্যে ভাববার কোনো কারণ নেই। এখন পর্যন্ত কালো মেঘে ছেয়ে আছে আকাশ। সূর্যের চিহ্নও দেখা যাচ্ছে না। কিন্তু বিস্মিত হবার কারণ সেটা নয়। কারণ হলো আশ্চর্য ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছিল দিগন্ত, আর বন্দরের কোলাহল ছাপিয়ে ভেসে এসেছিল একটা বিষণ্ণ চাপা গুমগুম শব্দ। সেই বয়ায় বাঁধা ঘণ্টার শব্দ। জেলেরা বলছে নিশ্চয়ই কোনো না কোনো জাহাজ ডুবেছে দূর সাগরে। একটু আগে লুসির মার সঙ্গে দেখা করতে এসেছিলেন মিস্টার সোয়ালেজ। ঝড়ো বাতাসের ঝাপটায় ফুলে ওঠা সাগরের দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে হঠাৎ গম্ভীর গলায় বলে উঠেছিলেন বৃদ্ধ, জানো মিনা, কেন যেন মনে হচ্ছে সাংঘাতিক কোনো দুর্যোগ ঘনিয়ে আসছে হুইটবিকে কেন্দ্র করে। বাতাসে পৈশাচিকতার গন্ধ পাচ্ছি।
সামান্য ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম এক সময়, তাই অদ্ভুত কিছু ঘটতে যাবার আগে তা ঠিকই টের পাই আমি। কথাগুলো বলতে বলতেই মন খারাপ হয়ে গেল মিস্টার সোয়ালেজের। এরপরেই উঠে চলে গেলেন তিনি। 8ই আগস্ট। অদ্ভুত একটা খবর বেরিয়েছে আজ দি টেলিগ্রাফ পত্রিকায়। খবরটা আমার মনকে এত নাড়া দিয়েছে যে খবরের বিষয়বস্তুটুকু লিখে রাখছি ডায়েরির পাতায়। মিথ্যে বলেনি জেলেরা, সত্যিই প্রচণ্ড ঝড় হয়েছিল আগের রাতে। টেলিগ্রাফ পত্রিকার মতে হুইটবি বা তার আশেপাশের এলাকায় এত প্রচণ্ড ঝড় নাকি আর কখনো হয়নি। সেদিন সকাল থেকেই গুমোট ভাব ছিল আবহাওয়ায়, কিন্তু আগস্ট মাসে তা এমন অভিনব কিছু নয়। বাতাসে গুমোট ভাব থাকলেও আকাশ কিন্তু ছিল পরিষ্কার। সেদিন শনিবার, অতএব হুইটবির আশেপাশের মালগ্রেভ উড, রবিনহুড উপসাগর, রিগ মিল, রানসুইক প্রভৃতি দ্বীপ ভ্রমণে বের হয়ে পড়ে হুইটবির অ্যাডভেঞ্চারপ্রিয় লোকেরা। বিকেলের একটু পরই বাতাসের গুমোট ভাবটা কেটে গিয়ে বইতে শুরু করে ঝিরঝিরে দক্ষিণা হাওয়া। কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আবহাওয়ার সম্পূর্ণ পরিবর্তন ঘটে। হঠাৎ করেই ঘন মেঘে ছেয়ে যায় আকাশ। ভয় পেয়ে তীরে ফিরে আসে অধিকাংশ জেলে নৌকা। রাত 10টার পরই প্রবল হাওয়া বইতে শুরু করে। ফুঁসে ওঠে সাগর। পাহাড়ের মতো বিশাল সব ঢেউ প্রচণ্ড বেগে ছুটে এসে আছড়ে পড়তে থাকে হুইটবির উপকূলে। যে দু একটা জেলে নৌকো সাঁঝের বেলায় ফিরে না এসে তখন পর্যন্ত খোলা সাগরে মাছ ধরছিল, তারা আর ফিরতে পারেনি। গ্রাস করে নিয়েছে তাদের উত্তাল সাগর। ভয়ঙ্কর সে ঝড়ের বর্ণনা দিতে গিয়ে হুইটবির প্রাচীন নাবিকেরা বলেছে, এমন ঝড় নাকি জীবনে আর দেখেনি ওরা, এমনকি তাদের বাপদাদাদের মুখেও কখনো শোনেনি। সূর্য ডোবার পর থেকেই যেমন হঠাৎ করে শুরু হয়েছিল ঝড়, ভোরবেলা মোরগ ডাকার সঙ্গে সঙ্গে তেমনি হঠাৎ করেই থেমে যায় আবার। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, ভোরবেলা হুইটবির উপকূলে রহস্যজনকভাবে পড়েছিল একটি অচেনা পরিত্যক্ত জাহাজ। 9 আগস্ট। খবরের শেষ অংশটুকু লিখে রাখছি আজ। খোঁজখবর করে জানা যায় পরিত্যক্ত জাহাজটির নাম ডিমেটর। কিছুদিন আগে ভার্না বন্দর থেকে মাল নিয়ে রওনা দেয় এই ছোট্ট রাশিয়ান জাহাজটি। জাহাজটিতে করে হুইটবির জনৈক আইনজীবী মিস্টার SF বিলিংটনের নামে বেশ বড় কয়েকটা কাঠের বাক্স পাঠানো হয়। রাশিয়ান বাণিজ্যদূত এবং স্থানীয় বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ডিমেটরে গিয়ে ওঠে কয়েকজন স্থানীয় সাংবাদিক। জাহাজের ভেতর তন্ন তন্ন করে খুঁজতে থাকে সাংবাদিকরা। শেষ পর্যন্ত ইঞ্জিন রুমে একটি মাত্র মৃতদেহ আবিষ্কার করে ওরা। জাহাজের হুইলের সাথে শক্ত করে বাঁধা ছিল লাশের ডান হাতটা, অন্য হাতে ধরা একটা কাঠের ক্রুশ। লাশের সারা মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। পুলিশ সার্জেন্ট JM কাফিনের মতে 2 দিন আগেই মারা গেছে লোকটা। একটা লগবুক পাওয়া গেছে লাশের পকেট থেকে। লগবুকটা পড়ে জানা গেছে ডিমেটর জাহাজের ক্যাপ্টেন ছিলেন মৃত লোকটা। লগবুকে অদ্ভুত সব ঘটনার উল্লেখ করে গেছেন ডিমেটরের ক্যাপ্টেন। ভয়ঙ্কর অবিশ্বাস্য এই ঘটনাগুলোর যথাযথ বিবরণ ডায়েরিতে লিখে রাখছি আমি। 6 জুলাই তারিখে কয়েকটা বড় বড় বাক্স ভর্তি বালি আর মাটি নিয়ে দুপুরের দিকে রওনা হলো আমাদের মালবাহী জাহাজ ডিমেটর। আবহাওয়া পরিষ্কার। আমি বাদে আর 5 জন নাবিক, 2 জন খালাসি, 1 জন বাবুর্চি এবং 1 জন প্রধান সহকারী সহ মোট আরও 9 জন লোক আছে জাহাজে। 11 জুলাই তুরস্কের সীমান্ত অঞ্চল বসফরাসে এসে প্রবেশ করলাম ভোর হবার আগেই। একটু পরেই তদন্তের উদ্দেশ্যে জাহাজে এসে উঠল শুল্ক বিভাগের কয়েকজন লোক। ওদের তদন্ত শেষ হলো বিকেল 4টে নাগাদ। ছাড়পত্র পেয়ে আবার চলতে শুরু করলো জাহাজ। 12 জুলাই দার্দালেসে এসে অল্পক্ষণের জন্য আরও কবার ঝামেলা পোহাতে হলো উপকূলরক্ষী ও জল পুলিশের হাতে। আর্কিপেলাগো পার হয়ে এলাম মাঝরাতেই। 13 জুলাইয়ে মাতাপান অন্তরীপ ছাড়িয়ে আসার পরপরই একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল সমস্ত জাহাজে। কেন যেন একটু আতঙ্কিত হয়ে পড়েছে নাবিকেরা, কারণটা জানতে পারলাম না। 14 জুলাই ক্রমশই বেড়ে চলেছে উত্তেজনা। বলিষ্ঠ কর্মঠ ওই লোকগুলোর এই ব্যবহারের সঠিক কোনো কারণ খুঁজে পেলাম না। বহু জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম জাহাজে অস্বাভাবিক কিছু আছে বলে সন্দেহ করছে নাবিকরা। কথায় কথায় বুকে ক্রুশ চিহ্ন আঁকছে ওরা। এসব নিয়ে কথা কাটাকাটি করতে করতে দুজন তো প্রায় মারামারি বাঁধিয়ে দিল, কিন্তু অন্যেরা ধরে শান্ত করে দিল ওদের। 16 জুলাই পেট্রোফস্কি নামে একজন নাবিককে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝরাতের পর থেকেই। বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুরোপুরি আতঙ্কিত হয়ে উঠেছে নাবিকেরা। এরকম কিছু ঘটার আশঙ্কা নাকি আগে থেকেই করছিল তারা। ওদের সন্দেহ সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসছে ডিমেটরের উপর। 17 জুলাই অদ্ভুত একটা ঘটনার উল্লেখ করেছে গতকাল নাবিক ওলগারেন। আগের রাতে পেছনের ডেকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল সে। ঝিরঝির বৃষ্টি পড়ছিল তখন। হঠাৎ খেয়াল করলো ওলগারেন
কালো আলখাল্লায় ঢাকা লম্বা মতো কে যেন একজন সামনের ডেকের দিকে হালকা পায়ে এগিয়ে যাচ্ছে। লোকটা জাহাজের কেউ নয়, এ ব্যাপারে নিশ্চিত গোলগারেন। আড়ালে থেকে ওকে লক্ষ্য করতে থাকলো নাবিক। ওর চোখের সামনে হঠাৎই কোথাও উধাও হয়ে গেল আগন্তুক। কোথায় গেল লোকটা? সামনের ডেকে এমন কোনো জায়গা নেই যে সেখানে চট করে লুকিয়ে পড়তে পারে সে। কেন যেন ভয় করতে লাগলো ওলগারেনের। ডিউটি শেষ হবার পরপরই কথাটা আমাকে এসে জানিয়ে গিয়েছিল সে। ওলগারেনের কথায় জাহাজটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখার আদেশ দিলাম সবাইকে। প্রথমে আমার সহকারী তো খেপেই গেল, কিন্তু ওকে বুঝিয়ে বলতেই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও খুঁজতে গেল সে। জাহাজের প্রত্যেকটি ইঞ্চি খুঁজে দেখার পরেও সন্দেহজনক কিছু না দেখে আবার সাহস ফিরে এলো নাবিকদের মনে। খুশি মনেই আবার কাজ করতে লাগলো ওরা। 22 জুলাই সাংঘাতিক খারাপ আবহাওয়া যাচ্ছে গত 3 দিন ধরে। জাহাজ সামলাতেই হিমশিম খাচ্ছে সবাই। অতএব আর ভয় পাবার সময় পায়নি কেউ। বহু কষ্টে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আসার পর আবহাওয়ায় একটু পরিবর্তন হয়েছে। 24 জুলাই আবার দ্বিগুণ আতঙ্ক এসে ভর করেছে নাবিকদের মনে। বিশুক উপসাগরে পড়ার পর থেকে আর একজন নাবিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারও রাতের বেলা জাহাজের ডেকে পাহারা দিতে গিয়ে হারিয়ে গেছে সে। অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউই আর রাতের বেলা ডেকে একলা দাঁড়িয়ে পাহারা দিতে সাহস পাচ্ছে না। বাধ্য হয়েই দুজন করে দাঁড়িয়ে পাহারা দেবার নির্দেশ দিতে হলো। এবার কি ঘটবে কে জানে। 28 জুলাই জিব্রাল্টার প্রণালী পেরোবার পর একটু পরিষ্কার হলেও রাত নামার সঙ্গে সঙ্গে আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছিল আবহাওয়া। সেই থেকে ক্রমে আবহাওয়ার অবস্থা খারাপের দিকে চলেছিল। আজ এমন অবস্থা, খোলা ডেকে গিয়ে দাঁড়ানোই যাচ্ছে না। ক্রমাগত জাহাজের গায়ে এসে ঝাপটা দিচ্ছে ঝড়ো হাওয়া। নিচে ফুটছে অশান্ত সাগর। বিশাল সাগরের বুকে চীনাবাদামের খোসার মতো দুলছে ডিমেটার। আতঙ্কে নাওয়া খাওয়া ভুলে গেছে নাবিকরা। 29 জুলাই দুজন করে পাহারা দিয়েও এড়ানো গেল না তৃতীয় দুর্ঘটনা। গত রাতে একসাথে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল দুজন নাবিক। ভোরের দিকে অল্পক্ষণের জন্য বাথরুমে গিয়েছিল একজন, ফিরে এসে দেখে অপরজন নেই ডেকে। সাথে সাথেই চেঁচামেচি শুরু করে সে। শুরু হলো খোঁজা। কিন্তু সেই পুরনো ইতিহাস, সারা জাহাজ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না ওকে। বিন্দুমাত্র সূত্র না রেখে গায়েব হয়ে গেল 3-3টে লোক। আশ্চর্য। 30 জুলাই রাত শেষ হবার আগেই ইংল্যান্ডের কাছাকাছি এসে পড়ল জাহাজ। আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। হাঁপ ছেড়ে বেঁচেছে সবাই। জাহাজের পালগুলো আবার তুলে দেওয়া হয়েছে। তরতর করে পানি কেটে স্বচ্ছন্দ গতিতে ক্রমেই ইংল্যান্ডের উপকূলের আরও কাছে চলে যাচ্ছে জাহাজ। সবাই নিশ্চিন্ত। এমন সময় ঘটল চতুর্থ দুর্ঘটনা। আরও একজন নাবিক গায়েব। হারাধনের 10টি ছেলের মতো অবস্থা হয়েছে যেন। 1 আগস্ট ঝড় থেমেছে ঠিকই, কিন্তু কোত্থেকে এসে হাজির হয়েছে ঘন কুয়াশা। এতই ঘন যে 2 হাত দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। এই অবস্থায় জাহাজ পথ ভুল করতে বাধ্য। কয়েকবারই বিপদে পড়ার সংকেত পাঠালাম বাইরের পৃথিবীতে, কিন্তু কোনো কাজ হলো না। কেন যেন মনে হচ্ছে এক অজানা ভয়ঙ্করের দিকে টেনে নিয়ে চলেছে আমাদেরকে কোনো অশুভ শক্তি। 2 আগস্ট মধ্যরাত্রি হঠাৎ কারো আর্তচিৎকারে ঘুম ভেঙে গেল। এক লাফে উঠে বিছানা থেকে নেমে ছুটে বেরিয়ে এলাম ডেকে। খুব কাছে থেকেই এসেছিল চিৎকারটা, কিন্তু বাইরে এসে কিছুই চোখে পড়ল না। অবশ্য ঘুটঘুটে অন্ধকার রাত, ঘন কুয়াশার ভেতরে কোনো কিছু চোখে না পড়াটাই স্বাভাবিক। চেঁচিয়ে ডাকতেই উত্তর দিল দুজন নাবিক। আমার মতো ওরাও আর্তচিৎকার শুনে বাইরে বেরিয়ে এসেছে। সারা ডেক খুঁজেও পাহারারত নাবিকটির খোঁজ পাওয়া গেল না। এই নিয়ে হারাধনের 10টি ছেলের 5টিই নিখোঁজ। 3 আগস্ট মধ্যরাত্রি ক্লান্ত নাবিকটিকে ছুটি দেবার উদ্দেশ্যে ইঞ্জিন ঘরে এসে ঢুকলাম, কিন্তু সেখানে কেউ নেই। গেল কোথায়? এমনিতেই কুয়াশার জ্বালায় অস্থির, ওদিকে আবার গোদের ওপর বিস্ফোরার মতো ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। এই অবস্থায় ইঞ্জিন ঘরে লোক নেই। ভারী আশ্চর্য তো। এই সময় তো ইঞ্জিন ঘর ছেড়ে যাবার কথা নয় ইঞ্জিন চালকের। চেঁচিয়ে সহকারীকে ডাকলাম। সঙ্গে সঙ্গেই স্ক্রুড্রাইভার হাতে ছুটে এলো সে। ওর চেহারা দেখে চমকে উঠলাম, যেন ভূত দেখেছে সে। আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে ওর 2 চোখ। আমাকে দেখেই কানের কাছে ঝুঁকে এলো সে। ভয়চকিত দৃষ্টিতে আশপাশটা দেখতে দেখতে ফিসফিস করে বলল, এখানেই কোথাও আছে ও। আমি হলপ করে বলতে পারি, একটু আগে নিজের চোখে দেখেছি আমি ওকে। ঢ্যাঙা, রোগা, মরা মানুষের মতো বিবর্ণ পাংশুটে মুখ। পেছন থেকে মাংস কাটার বড় ছুরিটা ওর দিকে ছুঁড়ে মেরেছিলাম আমি। বললে বিশ্বাস করবে না ক্যাপ্টেন, সোজা ওকে ভেদ করে ওপাশের দেওয়ালে গিয়ে ঠং করে বাড়ি খেলো ছুরিটা। যেন ছায়ার ভিতর দিয়ে ওপারে চলে গেল। বলেই
শ্বাস নেবার জন্য একটু থামল সহকারী। যদি ছুরি ও সত্যিই মেরে থাকে তাহলে লক্ষ্যভ্রষ্ট হবার কোনো উপায় নেই, এটা ঠিক, কারণ ওকে আমি চিনি। 20 ফুট দূর থেকে ছুরি মেরে একটা পাখির চোখে বিধিয়ে দেওয়াটা ওর পক্ষে কিছুই না। আবার বলতে শুরু করেছে সহকারী, আমি এখন জানি ক্যাপ্টেন কোথায় আছে ও। লোকজনের সাড়া পেলেই ওই বাক্সগুলোর কোনো একটায় গিয়ে লুকোয় বেটা। কাজেই প্রত্যেকটা বাক্সের ডালা খুলে দেখতে যাচ্ছি আমি এখন, বলেই ঝড়ের বেগে ছুটে বেরিয়ে গেল সে। বিমুড়ের মতো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকলাম আমি। নিচ থেকে ভেসে আসছে হাতুড়ির ঠুকঠাক আর বাক্সের ডালা খোলার মৃদু ক্যাচকোচ আওয়াজ। হঠাৎ তীক্ষ্ণ আর্তনাদ শুনে হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে যাবার উপক্রম হলো আমার। চেঁচাতে চেঁচাতেই ইঞ্জিন রুমে এসে ঢুকলো সহকারী। আতঙ্কে থরথর করে কাঁপছে ওর সারা গা, মনে হচ্ছে জ্ঞান হারাবে এখনই। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বলল সে, ক্যাপ্টেন ওকে খুঁজে পেয়েছি আমি। মানুষ না ও, এই জাহাজে থাকলে নির্মমভাবে ওর হাতে মরতে হবে আমাকে। তার চেয়ে সত্যিকার নাবিকের মতো সাগরে ডুবে মরা অনেক ভালো। তাই করতে যাচ্ছি আমি এখন। বিদায় ক্যাপ্টেন। আমি ভালো মতো কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে ছুটে বেরিয়ে গেল সে। মুহূর্ত পরে সংবিত ফিরে পেয়ে ওর পিছু পিছু ছুটলাম আমি, কিন্তু ঘন কুয়াশার জন্য ও কোন দিকে গেল ঠাউর করতে পারলাম না। ঝড়ো বাতাসের গর্জনকে ছাপিয়ে কানে এলো শুধু ওর পানিতে ঝাঁপিয়ে পড়ার মৃদু ছলাৎ শব্দ। আমার চোখের সামনেই শেষ হয়ে গেল আরও একটা জীবন। কয়েকটা মুহূর্ত এক জায়গায় স্তব্ধ দাঁড়িয়ে থেকে নাবিকদের কেবিনের দিকে এগিয়ে চললাম। কেবিনের দরজার কাছে পৌঁছেই থমকে দাঁড়াতে হলো। দমকা বাতাসে এদিক ওদিক বাড়ি খাচ্ছে খোলা দরজা। ভিতরে কেউ নেই। কেবিনের দেওয়ালে ঝোলানো লণ্ঠনটা খুলে নিয়ে খুঁজতে বেরোলাম ওদের। সারাটা জাহাজ খুঁজেও পাওয়া গেল না কাউকে। নিষ্ঠুর সত্যটা আর চাপা থাকলো না আমার কাছে। হারাদনের 10টি ছেলের 9টি সাগরে ঝাঁপ দিয়েছে। ওদের ঝাঁপ দেওয়ার কারণটা স্পষ্ট না হলেও আবছা মতো আন্দাজ করলাম। ভয়ঙ্কর কোনো কিছু দেখে আতঙ্কে জ্ঞান বুদ্ধি হারিয়ে আমার সহকারীর মতোই পানিতে ঝাঁপিয়ে পড়েছে ডিমেটরের প্রত্যেকটি নাবিক। পরিষ্কার বুঝতে পারলাম কোনোদিন আর বন্দরে পৌঁছতে পারবো না আমিও। 4 আগস্ট, ভোর হয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু গাঢ় কুয়াশা ভেদ করে সূর্যের আলো পৌঁছতে পারছে না এখানে। গতরাত থেকে ঠায় বসে আছি ইঞ্জিন রুমে। শেষে আবার আমার নাবিকের মতো বুদ্ধি বিবেচনা হারিয়ে ঝাঁপিয়ে পড়ি। এই ভয়ে হুইলের কাছে কেউ নেই জেনেও ইঞ্জিন রুম ছেড়ে যাবার সাহস পাচ্ছি না। বাঁচব না ঠিকই, কিন্তু ক্যাপ্টেনের সম্মানকে ক্ষুণ্ণ করে জাহাজ ছেড়ে যেতে পারবো না আমি। গতরাতে ইঞ্জিন ঘরের এক কোণে অস্পষ্ট আলোর ছায়ার ভেতর দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি ওকে। এত ভয়ঙ্কর চেহারা জীবনে দেখিনি আমি। ওকে দেখে মনে হয়েছে নরক থেকে উঠে এসেছে যেন সাক্ষাৎ শয়তান। বারবার মনে হচ্ছে যাই ঝাঁপিয়ে পড়ি সাগরে, কারণ এই চেহারা আর দ্বিতীয়বার দেখার সাহস নেই আমার। জাহাজে থাকলে আজ রাতেও আবার দেখব ওকে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু না, পরাজিত হতে পারবো না ওর কাছে। জাহাজে থেকেই মরবো আমি। অসচেতন মুহূর্তে যাতে কিছু করে বসতে না পারি সেজন্য ডান হাতটাকে শক্ত করে বেঁধে রাখি হুইলের সাথে। কিন্তু রাত যতই এগিয়ে আসছে মনে মনে ততই দুর্বল হয়ে পড়ছি। আর দেরি করা যায় না, এখনই হাতটা হুইলের সাথে বেঁধে ফেলা দরকার। আমার এই লগবুক যদি কারো হাতে পড়ে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কর্তব্যের খাতিরেই হুইলের সাথে হাত বেঁধে রেখেছি আমি। আমার আরও একটা অনুরোধ থাকলো তার কাছে, সম্ভব হলে সে যেন দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দেয় এই রক্তলোভী পিশাচকে। না হলে নিরপরাধ 10 জন নাবিকের আত্মা শান্তি পাবে না কোনো দিন। বিদায় পৃথিবী, বিদায়। ঈশ্বর, স্বর্গের দ্বার খুলে রাখো আমার জন্য। তোমার পদপ্রান্তে ঠাঁই নিতে আসছি আমি। মিনামুরের ডায়েরি থেকে 10 আগস্ট। ঘুমের ঘোরে হাঁটার অভ্যাসটা অনেকটাই কমে এসেছে লুসির, কিন্তু তার পরিবর্তে আর একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ঘুমের মধ্যেই অস্বাভাবিক রকম ছটফট করে সে। গতকাল লুসির সাথে একই ঘরে রাত কাটিয়েছি। ওর ছটফটানিতে একটুক্ষণের জন্য 2 চোখের পাতা এক করতে পারিনি আমি। সারা রাত ছটফট করে ভোরের দিকে গভীর ঘুমে ঢলে পড়েছে লুসি। ঘুম ভাঙলে ওকে নিয়ে সাগরের ধারে বেড়াতে বেরোলাম। ঝকঝকে পরিষ্কার নীল আকাশের এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। ভোরের কচি রোদ এসে পড়েছে বিচিত্র রঙা মেঠো ফুলের গায়ে। ফুলগুলোর কোনোটায় রাতের ঝরে পড়া 1-2 ফোঁটা শিশির এখনও লেগে আছে। সূর্যের সোনালি আলো পড়ে রামধনুর 7 রং সৃষ্টি করছে ওই শিশির বিন্দুগুলো। সাগরের বুক থেকে বয়ে আসছে ঝিরঝিরে দক্ষিণা হাওয়া। শান্ত ওই সাগরের দিকে চেয়ে কেউ কল্পনাও করতে পারবে না মাত্র কয়েকদিন আগে ঝড়ের দাপটে ওর বুকেই উথাল পাতাল নেচে বেরিয়েছে প্রমাণ বিশাল সব ঢেউ। হাঁটতে হাঁটতেই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গির্জাটার কাছে চলে এলাম। গির্জার আঙিনায় লোকের ভিড়। ডিমেটারের সেই হতভাগ্য ক্যাপ্টেনের লাশ দাফন করতে আনা হয়েছে আজ।
তার শোক মিছিলে অংশগ্রহণ করছে আঙিনার ওই লোকগুলো। কি যেন এক অজানা কারণে অস্থির হয়ে আছে লুসি। বারবার জিজ্ঞেস করেও তার কাছ থেকে কোনো সদুত্তর পেলাম না আমি। গতরাতের দুঃস্বপ্নের ঘোর বোধহয় এখনও ছায়াপাত করে রেখেছে ওর মনে। এখানে এই লোকেদের ভিড়ে লুসির ভালো লাগছে না ভেবে পুবের ফাঁকা জায়গাটার দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে প্রথম দিন যে বেদিটায় বসে ডায়েরি লিখছিলাম সেটার কাছে চলে এলাম। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করছে জনা কয়েক লোক। ওদের মাঝে আমার পরিচিত একজন লোকও আছে। আমাদের দেখেই এগিয়ে এসে বলল সে, জানেন মিস মুর, আজ ভোরে এই বেদির ওপর মরে পড়েছিল বৃদ্ধ মিস্টার সোয়ালেজ। ডাক্তার রায় দিয়েছেন অস্বাভাবিক আতঙ্কজনিত কারণে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বৃদ্ধ। শুনে মনটা খারাপ হয়ে গেল। ভাবতে ভাবতেই রবিনহুড উপসাগরের পাহাড়ি উপত্যকার দিকে এগিয়ে চললাম আমি আর লুসি। 11ই আগস্ট। গতকাল শেষ করতে পারিনি লেখাটা, আজ যেভাবেই হোক শেষ করে ফেলব, এই প্রতিজ্ঞা নিয়েই লিখতে বসেছি। রবিনহুড উপসাগরের কাছাকাছি পৌঁছেই মুখের বিষাদ ভাবটা কেটে গেল লুসির। চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খুশি মনেই এগোতে থাকলাম আমরা। উপসাগরের একেবারে তীরের কাছাকাছি পাহাড়টার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাচীন ছোট্ট একটা সরাইখানা। প্রায় নির্জন সেই সরাইখানার খোলা একটা জানালার ধারে চা খাওয়ার জন্য বসলাম আমরা। দূরের ঢেউ খেলানো চারণভূমি থেকে ভেসে আসছে পশুর গলায় বাঁধা ঘণ্টার সুরেলা মৃদু টুংটাং আওয়াজ। চা খেয়ে নিয়ে সরাইখানার আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম আমরা। ঘুরে ঘুরে সেই পাহাড়ি অঞ্চলেই সারাটা দিন কাটিয়ে দিলাম। খিদে পেলেই এসে খেয়ে নিচ্ছিলাম সেই সরাইখানাটায়। বিকেল গড়িয়ে আসতেই রওনা দিলাম বাড়ির দিকে। গত রাতের নিদ্রাহীনতা আর সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তিতে ভেঙে আসছিল সারা শরীর। বাড়ি ফিরে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শোয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে ঢলে পড়ল লুসি। ঘুমালে অদ্ভুত সুন্দর লাগে লুসিকে। হলপ করে বলতে পারি, এ সময় ওকে দেখলে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যেত আর্থার। এমন সময় হঠাৎ জোনাথনের কথা মনে পড়ে গেল আমার। অনুভব করছি দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে তপ্ত অশ্রুর ধারা। ঈশ্বর, যেখানে যে অবস্থায় থাকুক ও, তুমি ওকে দেখো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ অস্ফুট একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। নিজের অজান্তেই চমকে উঠে বসলাম বিছানার উপর। লুসির বিছানার দিকে চোখ পড়তেই অজানা আশঙ্কায় ধরফর করে উঠল বুক। বিছানা খালি। বিদ্যুৎ বেগে ঘাড় খুঁড়িয়ে দরজার দিকে চাইলাম। দরজা খোলা। ব্যাপারটা বুঝতে বিন্দুমাত্র বিলম্ব হলো না আমার। ঘুমের ঘোরেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে লুসি। এক লাফে বিছানা থেকে নেমে আলনা থেকে একটা শাল টেনে নিয়েই ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম, এত রাতে নিশ্চয়ই বাড়ির বাইরে কোথাও যাবে না লুসি। তাই নিচে নেমে নিচের সব কটা ঘর খুঁজে দেখলাম। পাওয়া গেল না ওকে। বাগানেও নেই। মাথাটা খারাপ হয়ে যাবার জোগাড় হলো আমার। কোথায় গেল লুসি? হঠাৎ খেয়াল হলো বৈঠকখানার ঘরটা দেখা হয়নি এখনো। এক ছুটে এসে ঢুকলাম বৈঠকখানায়। নেই লুসি, কিন্তু ঘরের বাইরের দিকের দরজাটা খোলা। যতদূর মনে পড়ে প্রতি রাতেই শুতে যাবার আগে বৈঠকখানার ওই দরজাটা বন্ধ করে যায় দারোয়ান। আন্দাজ করলাম ওই পথেই বেরিয়ে গেছে লুসি। কোনো কিছু বিবেচনা না করেই ওই দরজা দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে পথে এসে নামলাম। যতদূর চোখ যায় জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত চোখে পড়ল না পথের কোথাও। আকাশে পূর্ণ চাঁদ। ফুটফুটে জ্যোৎস্নায় দূরের গির্জাটার চূড়াটা চোখে পড়ছে। ঢং করে 1টা বাজার ঘণ্টাধ্বনি শোনা গেল ওই সময়ে। ওটা গির্জার বিশাল ঘড়ির ঘণ্টার আওয়াজ। কেন যেন মনে হলো ওই গির্জার দিকেই গেছে লুসি। হয়তো এতক্ষণে গিয়ে শুয়ে পড়েছে ওই প্রাচীন বেদিগুলোর একটায়। বেদিগুলোর প্রতি লুসির আকর্ষণের কথা জানা আছে আমার। দ্রুত এগিয়ে চললাম গির্জার দিকে। অস্বাভাবিক থমথমে চারদিকটা। একটু ভয় ভয় করতে লাগলো, তবু মনে মনে সাহস সঞ্চয় করে হাঁটতে থাকলাম। গির্জার সমাধিভূমির কাছে পৌঁছে প্রথম কয়েকটা বেদি পেরিয়ে আসার পরই চোখে পড়ল সেই বেদিটা, যেটায় বসে ডায়েরি লিখেছিলাম আমি, যেটায় মরে পড়েছিলেন বৃদ্ধ মিস্টার সোয়ালেজ। চাঁদের আলোয় দূর থেকেই বেদিটা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই থমকে দাঁড়িয়ে পড়লাম। বেদিটার ওপর চিত হয়ে শুয়ে আছে লুসি। ওর উপর ঝুঁকে আছে কালো মতো কি যেন একটা। ওটা মানুষ না পশু? আশঙ্কায় ভয়ে ধুকপুক করছে বুকের ভেতরটা। এগিয়ে যাব কিনা ভাবছি। শেষ পর্যন্ত দাঁড়িয়ে না থেকে আরেকটু এগিয়ে গিয়ে নাম ধরে চেঁচিয়ে ডাকলাম লুসিকে। মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ালো কালো মূর্তিটা। মানুষই, কিন্তু মানুষের এমন চেহারা জীবনে দেখিনি আমি। মরা মানুষের মুখের মতো পাংশুটে ফ্যাকাশে মুখ। চোখ দুটি রুবি পাথরের মতো জল জল করে জ্বলছে।
এক মুহূর্তের জন্যে আমার দিকে চেয়ে থাকলো ওই অদ্ভুত মানুষটা। তারপরই দুহাত ছড়িয়ে দিয়ে গায়ের কালো আলখাল্লার দুটো প্রান্ত ডানার মতো করে মেলে বিশাল একটা বাদুড় হয়ে যেন উড়ে গেল আকাশে। দেখে একটা ঠান্ডা ভয়ের স্রোত শিরশির করে আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল নিচের দিকে। বন্ধ হয়ে যাবার উপক্রম হলো হৃৎপিণ্ডের গতি। ভুল দেখলাম না তো? কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। পায়ের কাছে সরসর শব্দ হতেই চেঁচিয়ে উঠে লাফ দিয়ে সরে দাঁড়ালাম। নিচের দিকে চেয়ে দেখলাম আমার চেঁচানিতে আমার চেয়ে দ্বিগুণ ভয় পেয়ে ছুটে পালাচ্ছে একটা মেঠো ইঁদুর। আর দেরি না করে বেদিটার কাছে এগিয়ে গেলাম। অচেতনের মতো বেদির উপর চিত হয়ে পড়ে আছে লুসি। অল্প একটু ফাঁকা হয়ে আছে ঠোঁট দুটো। লুসির নাকের কাছে হাত নিয়ে দেখলাম কেমন যেন একটু অস্বাভাবিক ওর শ্বাস প্রশ্বাস। থরথর করে কাঁপছে সারা গা। ভাবলাম শীত করছে লুসির। তাড়াতাড়ি গা থেকে শালটা খুলে নিয়ে ওর গায়ে জড়িয়ে দিলাম। জড়ানোর সময় ওর গলার কাছে আমার হাতের চাপ লাগায় মনে হলো খানিকটা ব্যথা পেয়েই অস্ফুট শব্দ করে উঠল লুসি। আস্তে করে গায়ে ঠেলা দিয়ে ওর ঘুম ভাঙাবার চেষ্টা করলাম। প্রথমে সাড়া দিল না লুসি। শেষে অচেতন লোকের চেতনা ফিরে পাবার মতো ধীরে ধীরে চোখ মেলল সে। আমাকে দেখে একটু অবাক হলো না লুসি, যেন নিজের ঘরের বিছানায় শুয়ে আছে সে, আর আমি ওর ঘুম ভাঙাচ্ছি। কোনো কথা না বলেই বাচ্চা মেয়ের মতো দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আবার চোখ বন্ধ করল লুসি। বুঝতে পারলাম গভীর ঘোরের ভেতর আছে এখন সে। জোর করে ওকে বেদি থেকে তুলে বাড়ির দিকে রওনা দিলাম। নিঝুম জ্যোৎস্নায় খা খা করছে চারদিক। দমকা হাওয়ায় মাথার ওপর এক ধরনের ঝিরঝিরে ভৌতিক শব্দ করছে বার্চের পাতা। এছাড়া বাড়ি ফেরার পথে আর কোনো রকম শব্দ বা কোনো জীবন্ত প্রাণী চোখে পড়ল না। লুসির জন্য মনটা খারাপ হয়ে গেল আমার। পথ চলতে চলতেই স্থির করলাম লুসি নিজে থেকে না বললে ওর ওই নিষিদ্ধ অভিসারের কথা কাউকে বলবো না, এমনকি ওর মাকেও না। আর চাঁদের আলোয় গির্জার ওই প্রাচীন বেদির কাছে যে ঘটনাটা ঘটল তা তো কাউকেই বলা যাবে না, কারণ বললে বিশ্বাস তো করবেই না, উল্টো পাগল ঠাওরাবে আমাকে। ঘরে ফিরে এসে বিছানায় শুইয়ে দিলাম লুসিকে। সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। আমার কিন্তু সহজে ঘুম এলো না। পূব দিকের জানালার দিকে চেয়ে একটু আগে দেখা ঘটনাগুলোর কথা ভাবতে লাগলাম আমি। হঠাৎ মনে হলো কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে চাঁদের আলো। বুঝলাম ভোর হয়ে আসছে। 12 আগস্ট। সকাল থেকেই দিনটা আজ ভারী সুন্দর। ভোরের দিকে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল লুসি। শিশির ভেজা ফুলের পাপড়ি মতো চোখ মেলল ও এক সময়। সারা মুখে রাত্রি জাগরণের চিহ্ন মাত্র নেই। অন্যান্য দিনের চাইতে আজ ওকে বেশি সুন্দর মনে হচ্ছে। অস্থিরতাও যেন কমে গেছে একটু। ওর গলার কাছে চোখ পড়তেই দেখলাম এক পাশে কণ্ঠনালীর খুব কাছে সুচ ফোটানোর মতো ছোট ছোট দুটো ক্ষত চিহ্ন। ধবধবে সাদা রাতের পোশাকেও 2-1 ফোঁটা রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। কেমন করে আঘাত পেল লুসি জিজ্ঞেস করলাম, কিন্তু ও কিছুই বলতে পারল না। নাস্তা সেরে দুজনেই মালগ্রেভউডের দিকে বেড়াতে বেরোলাম। সারাটা সকাল আর দুপুর মালগ্রেভউডের আশেপাশে কাটিয়ে বিকেলের দিকে ঘরে ফিরে এলাম। কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার। সন্ধ্যায় ক্যাসিনো টেরাসে গিয়ে উপভোগ করলাম ম্যাকেনজির অনন্য সঙ্গীতানুষ্ঠান। ওখান থেকে ফিরে একটু সকাল সকালই খেয়ে দিয়ে বেডরুমে এসে ঢুকলাম দুজনেই। লুসি তখন কাপড় বদলাতে ব্যস্ত। ওর অলক্ষ্যে ভেতর থেকে দরজায় তালা আটকে দিয়ে চাবিটা রেখে দিলাম নিজের কাছে। মাঝরাতে অস্পষ্ট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখলাম ঘর অন্ধকার। পরিষ্কার মনে আছে বাতি জ্বালিয়ে রেখেই বিছানায় শুতে গিয়েছিলাম। তাহলে বাতিটা নেভালো কে? লুসি? টের পেলাম কি যেন দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু তালা মারা থাকায় খুলতে পারছে না। সেদিকে তাকিয়ে সাদা রাতের পোশাক পরা লুসির অবয়ব আবছাভাবে চোখে পড়ল। উঠে গিয়ে ওকে জোর করে ধরে দরজার কাছ থেকে এনে বিছানায় শুইয়ে দিলাম। প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল লুসি। একটু পরই আবার উঠে গিয়ে দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করলো সে, কিন্তু দরজায় তালা দেয়া থাকায় এবারও বেরোতে পারল না। সারা রাতে 2-2বার ঘুমের ব্যাঘাত ঘটায় ভোরের দিকে ঢলে পড়লাম দুজনেই। ঘুম ভাঙতে দেখলাম জানালা দিয়ে ঘরে এসে পড়েছে সকালের মিষ্টি রোদ। 13 আগস্ট। নিরুদ্বিগ্নভাবেই কেটে গেল আরও একটা দিন। আজও শোবার আগে দরজায় তালা মেরে চাবিটা নিজের কাছে রেখে দিলাম। মাঝরাতে অকারণেই হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখলাম বিছানায় সোজা হয়ে উঠে বসে জানালার দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে লুসি। একটু অবাক হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে খোলা জানালার দিকে চাইলাম। কিছু চোখে পড়ল না। বিছানা থেকে উঠে ভালো করে দেখার জন্য জানালার কাছে এসে দাঁড়ালাম। রূপালী জ্যোৎস্নায় আকাশ আর পৃথিবীটাকে কেমন যেন রহস্যঘন এক নিস্তব্ধ নতুন জগৎ বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় দেখলাম ওটাকে। আমার ঠিক মাথার উপরের আকাশে পাক খেতে খেতে উঠছে একটা প্রকাণ্ড বাদুড়।
সা করেই হঠাৎ আমার দুহাত দূরে চলে এলো বাদুড়টা। এত কাছে থেকে ওর জল জলে লাল অদ্ভুত চোখ দুটো দেখে কেন যেন ভয় ভয় করতে লাগলো। আরও বার দুয়েক আমার কাছাকাছি উড়ে এলো বাদুড়টা। মনে হলো জানালা দিয়ে ঘরে ঢুকতে চাইছে ওটা, কিন্তু আমার জন্য পারছে না। আরও কয়েকবার পাক খেয়ে ঘুরে বেরিয়ে গির্জার দিকে চলে গেল বাদুড়টা। তারপর গির্জার চূড়া পেরিয়ে সোজা চলে গেল সাগরের দিকে। বাদুড়টা চলে যেতেই বিছানায় লুটিয়ে পড়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেল লুসি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে। 14ই আগস্ট বিকেলে ওয়েস্ট পিয়ার থেকে বেরিয়ে ফেরার পথে সেই বেদিটার ওপর বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। উঁচু নিচু পাহাড়ি পথে হেঁটে হেঁটে পা ব্যথা করছিল। হালকা সাদা মেঘগুলোকে রক্তের রঙে রাঙিয়ে দিয়ে পশ্চিম আকাশে এখন অস্ত যাচ্ছে সূর্য। বিস্ময়ে চেয়ে চেয়ে তাই দেখছিলাম। পাশে বসা লুসির হঠাৎ দীর্ঘশ্বাসের শব্দে চমকে উঠে ওর দিকে ফিরে চেয়ে দেখলাম হুইটবি গির্জার চূড়ার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে সে। গির্জার চূড়ার কাছটায় ছোট্ট জানালার রঙিন কাচে অস্তগামী সূর্যের লাল আভা পড়ে এক অপূর্ব বর্ণালীর সৃষ্টি করেছে। আমি লুসির দিকে চাইতেই সেই রঙিন কাচের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বলল, ঠিক ওর চোখ দুটোর মতো রঙিন আর জলজলে। ঠিক বুঝতে পারলাম না লুসির কথা, কার চোখের কথা বলছে সে। অকারণেই দারুণ অস্বস্তি বোধ করতে থাকলাম। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরেই মাথা ধরেছে বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল লুসি। আমি চলে এলাম বাগানে। এই সন্ধ্যাবেলায় ঘুম আসবে না আমার। তাছাড়া মন জুড়ে ভিড় করে আছে নানা রকম চিন্তা। এগিয়ে গিয়ে কোণের দিকে একটা বেঞ্চিতে বসে জোনাথনের কথা ভাবতে থাকলাম। কতক্ষণ সেখানে বসে বসে ভেবেছি জানি না। চমক ভাঙল যখন মাথার উপরে উঠে এসেছে চাঁদ। হলুদ জ্যোৎস্নার ঢল নেমেছে সারাটা বাগানে। লুসিকে একলা ঘরে ফেলে এসেছি কথাটা মনে হতেই লাফ দিয়ে উঠে ওর ঘরের দিকে ছুটলাম। দূর থেকেই দেখলাম জানালার সামনে চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লুসি। ওর সামনে কালো মতো কি যেন একটা বসে আছে। ধক করে উঠল হৃৎপিণ্ডটা। থমকে দাঁড়িয়ে পড়তে গিয়েও দাঁড়ালাম না। পা টিপে টিপে এগিয়ে চললাম। ওই কালো মতো জিনিসটা কি দেখতেই হবে আমাকে। 2 গজের ভেতরে চলে যাবার পরেও আমার উপস্থিতি টের পেল না লুসি, কিন্তু নড়ে উঠল কালো জিনিসটা। এবার বুঝলাম আমার অচেনা কালো রঙের বিশাল একটা পাখি ওটা। চেঁচিয়ে ডাকলাম লুসিকে। কোনো রকম সাড়া দিল না লুসি, কিন্তু তড়িতাহতের মতো লাফ দিয়ে উঠল পাখিটা। পর মুহূর্তে ডানা মেলে ভেসে গেল বাতাসে। স্তম্ভিত হয়ে দেখলাম পাখিটা একটা বাদুড়। চিরদিন জেনে এসেছি মাথা নিচু করে নিচের দিকে ঝুলে থাকে বাদুড়েরা, কিন্তু আজ নিজের চোখে আর সব সাধারণ পাখিদের মতো জানালার চৌকাঠে বসে থাকতে দেখলাম একটা বাদুড়কে। আসলে বাদুড় কিনা ওটা যথেষ্ট সন্দেহ আছে আমার। বাদুড়টা চলে যেতেই এগিয়ে গিয়ে লুসির কাঁধে হাত রাখলাম। চমকে আমার দিকে ফিরে চাইল সে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর চেহারা। খোলা জানালা দিয়ে হিমেল হাওয়ায় ভর করে হু হু করে ঘরে ঢুকছে হাসনাহেনার মিষ্টি গন্ধ। সেই গন্ধকে ছাপিয়ে লুসির গা থেকে কেমন যেন একটা বোটকা গন্ধ ছড়াচ্ছে। জীবিত কোনো মানুষের গা থেকে আসতে পারে না ওরকম বোটকা পচা গন্ধ। তাহলে ওই রহস্যময় বাদুড়টাই কি এর কারণ? 17 আগস্ট কিছু লিখতে পারিনি গত 3 দিন। অবশ্য লেখার মতো মানসিকতাও ছিল না। আজও নেই, তবু জোর করেই লিখতে বসেছি। জোনাথনের খবর নেই। এদিকে লুসিও দিন দিন কেমন দুর্বল হয়ে পড়ছে। ওর চিন্তায় চিন্তায় লুসির মাও প্রায় শয্যাশায়ী হতে চলেছেন। ওদিকে লুসির বিয়ের দিন দ্রুত এগিয়ে আসছে। সব দিকেই কেমন যেন একটা গোল পাকানো ভাব। আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে লুসি। যতই দিন যাচ্ছে মরা মানুষের মতো কেমন যেন বিবর্ণ ফ্যাকাশে হয়ে যাচ্ছে ওর গায়ের রং, অথচ কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কাল রাতে জানালার ধারে আবার দেখেছি সেই রহস্যময় বাদুড়টাকে। সেদিনের মতো ঠিক তেমনিভাবে জানালার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল লুসি, আর ওর কাছে বসেছিল বাদুড়টা। আমার সারা পেয়েই আকাশে উড়ে যায় ওটা। জানালার কাছ থেকে ধরে এনে বিছানায় শুইয়ে দিয়েছিলাম লুসিকে। শোয়ানোর সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল লুসি। কম্বলটা ওর গায়ে টেনে দিতে গিয়েই ওর গলার পুরনো ক্ষতটার উপরে চোখ পড়ল আমার। ঘাটা তো শুকোয়নি, বরঞ্চ বেড়েছে। ডাক্তার না দেখালে আর চলছে না। 18ই আগস্ট অকারণেই সকাল থেকে মনটা ভালো লাগছে আজ। লুসিকেও অনেকটা সুস্থ মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে গির্জার সেই বেদিটায় বসে একটানা বকবক করে চললাম দুজনে। গত কয়েক রাতে ওর আশ্চর্য ব্যবহারের কথা জিজ্ঞেস করলাম লুসিকে। প্রথমে সে ভালো মতো স্মরণ করতে পারল না কিছু। খুঁচিয়ে খুঁচিয়ে আরও প্রশ্ন করতেই বলল, ঠিক বলতে পারবো না মিনা, তবে মনে হয় স্বপ্ন ওগুলো। সব কিছুই স্পষ্ট, অথচ কেমন যেন দুর্বোধ্য। সারাক্ষণ খালি মনে হয় এই বেদিটায় এসে বসি,
কিন্তু কেন বলতে পারবো না। সবসময় একটা অজানা ভয় ভর করে থাকে আমাকে, অথচ কিসের ভয় বোঝাতে পারবো না। রাতের বেলা হঠাৎ করেই ঘুম ভেঙে জেগে উঠি বিছানায়। আশ্চর্য, হাজার হাজার নেকড়ের হিংস্র গর্জন শুনতে পাই তখন। চোখের সামনে ভেসে ওঠে একজোড়া লাল টকটকে উজ্জ্বল চোখ। সেদিন সূর্যাস্তের সময় গির্জার রঙিন কাঁচগুলো যেমন দেখাচ্ছিল, ঠিক তেমনই প্রচণ্ড আকর্ষণে কাছে টানতে থাকে আমায় ওই চোখ দুটো। ওই চোখ দুটোর ডাকে সাড়া দিয়ে তন্দ্রাচ্ছন্নের মতো টলতে টলতে এগিয়ে যাই। তারপর আর কিছুই মনে থাকে না। হঠাৎই তীব্র নাড়া খেয়ে ঘোর কেটে যায়। দেখি পাশে এসে দাঁড়িয়ে আছিস তুই। মনটা গভীর চিন্তায় ছেয়ে গেলেও কিছু না বলে লুসিকে সান্ত্বনা দিলাম আমি। একটু পরেই খুশি মনে বাড়ি ফিরে এলাম দুজনে। আমাদের দুজনকে দেখে খুশি হয়ে উঠলেন লুসির মাও। বহুদিন পর সন্ধ্যাটা চমৎকারভাবে কাটলো আজ। 19 আগস্ট। দারুণ খুশিতে লাফাতে ইচ্ছে করছে আজ, কারণ একটু আগে জোনাথনের খবর পেয়েছি। যা ভেবেছিলাম তাই। অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল সে। বুদাপেস্টের সেন্ট জোসেফ হাসপাতালের সিস্টার আগাথার লেখা চিঠিটা লুসিদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন মিস্টার হকিন্স। প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে নাকি গত 6 সপ্তাহ ধরেই হাসপাতালে পড়ে আছেন জোনাথন। এখন অবশ্য অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেতে যাচ্ছে সে। ছাড়া পাবার পর নাকি সবসময় কাউকে না কাউকে তার সঙ্গে সঙ্গে থাকতে হবে। বিন্দুমাত্র দ্বিধা না করে জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নিয়েছি। পোশাকটা শুধু পাল্টানো বাকি আছে। এখান থেকে সোজা যাব লন্ডনে, সেখান থেকে বুদাপেস্ট। ওকে চোখে না দেখা পর্যন্ত কিছুতেই শান্তি পাবো না এখন। ভবিষ্যতে কাজে লাগতে পারে, তাই ডায়েরির পাতায় সেটে রাখার আগে আরেকবার পড়লাম চিঠিটা। সেন্ট জোসেফ হাসপাতাল, বুদাপেস্ট, 12ই আগস্ট। ডিয়ার ম্যাডাম, মিস্টার জোনাথন হারকারের ইচ্ছানুযায়ী জানাচ্ছি আপনাকে, প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে গত মাস দেড়েক ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি। সেন্ট জোসেফ এবং মেরি মায়ের কৃপায় এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি, কিন্তু শরীর এতই দুর্বল যে নিজ হাতে চিঠি লিখেও আপনাকে জানাতে পারছেন না। অহেতুক বিলম্বের জন্য মিস্টার হারকার ক্ষমাপ্রার্থী এবং ভারপ্রাপ্ত কাজ বেশ সুষ্ঠুভাবেই পালন করেছেন তিনি, একথা আগেই চিঠি লিখে এক্সিটারের মিস্টার হকিন্সকে জানিয়েছি আমি। মিস্টার হারকারের এই দুঃসময়ে আপনার সহচর্য বিশেষভাবে কামনা করেছেন তিনি। অনেক আগেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতাম, কিন্তু মিস্টার হারকারের স্মৃতিশক্তি ফিরে না আসা পর্যন্ত আপনার ঠিকানা আমরা জানাতে পারিনি। অবশ্য জানা সম্ভবও ছিল না, যদিও সম্ভাব্য সব রকম চেষ্টাই আমরা করেছি। আশা করছি পত্র পাওয়া মাত্র এখানে চলে আসবেন আপনি। মিস্টার হারকারের রোগমুক্তি এবং আপনার শুভাগমন কামনা করে শেষ করছি। প্রীতি ও শুভেচ্ছান্তে, সিস্টার অগাথা। হুইটবির স্যামুয়েল এফ বিলিংটন অ্যান্ড সলিসিটার্স এর লেখা একটা চিঠি পায় লন্ডনের মেসার্স কার্টার, প্যাটারসন অ্যান্ড কোং। চিঠিটা এইরকম। 17ই আগস্ট। ডিয়ার স্যার, গ্রেট নর্দার্ন রেলওয়ে কর্তৃক প্রেরিত মালপত্রের চালান দয়া করে গ্রহণ করুন। মক্কেলের ইচ্ছানুসারে কিংস ক্রস রেল স্টেশন থেকে কাঠের বাক্সগুলো ছাড়িয়ে নিয়ে পারফ্লিটের কাছে কারফাক্সে পৌঁছে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ওখানকার প্রাচীন গির্জা সংলগ্ন বাড়িটা খালিই পড়ে আছে এখন। চালানের সঙ্গে বাড়ির দুটো চাবির একটা পাঠালাম। পারিশ্রমিক বাবদ 10 পাউন্ডের চেকের প্রাপ্তি স্বীকার করে চিঠির জবাব দেবেন। আপনাদের বিশ্বস্ত স্যামুয়েল এফ বিলিংটন অ্যান্ড কোং। চিঠি পাওয়ার পরপরই জবাব পাঠালেন মিসার্স কার্টার, প্যাটারসন অ্যান্ড কোং। 21 আগস্ট। ডিয়ার স্যার, নির্দেশ মোতাবেক আপনার মক্কেলের 50টা কাঠের বাক্স যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের পারিশ্রমিক রেখে 10 পাউন্ডের চেক থেকে উদ্ধৃত 1 পাউন্ড 17 শিলিং 9 পেন্স ফেরত পাঠালাম। আপনাদের বিশ্বস্ত কার্টার, প্যাটারসন অ্যান্ড কোং। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে। 19 আগস্ট। গতরাত থেকেই অদ্ভুত একটা পরিবর্তন এসেছে রেনফিল্ডের মধ্যে। রাত 8টার পর থেকেই ভীষণ উত্তেজিত হয়ে ওঠে সে। কুকুরের মতো গন্ধ শুকে বেড়াতে থাকে চারদিকে। ওর এই আচরণে ভেবাচাকা খেয়ে যায় তখনকার হাসপাতালের ডিউটিরত নার্স। রেনফিল্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করে সে। এমনিতে নার্সদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না রেনফিল্ড, কিন্তু গতরাতে ডিউটিরত নার্সের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছে সে। তার দুর্ব্যবহার গায়ে না মেখে বারবার প্রশ্ন করে গেছে নার্স। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলেছে রেনফিল্ড, দেখো, তোমার সাথে অযথা বকবক করবার এখন সময় নেই আমার। দেখছো না, স্বয়ং প্রভু এসে দাঁড়িয়েছেন আমার সামনে। এর পরপরই আমাকে এসে খবর দিল নার্স। 9টা নাগাদ রেনফিল্ডকে দেখতে গেলাম আমি। পাত্তাই দিল না আমাকে সে। আমি ওকে না খুঁচিয়ে চুপচাপ ওর ভাবগতিক লক্ষ্য করতে লাগলাম। আমি যাবার পরেও প্রায় আধ ঘন্টা পর্যন্ত অস্বাভাবিক উত্তেজিত ভাবটা ছিল রেনফিল্ডের মধ্যে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসতে থাকে সে। আলতোভাবে মাথাটা এদিক ওদিক দোলাতে দোলাতে বিছানার কাছে গিয়ে শান্তভাবে বিছানার এক প্রান্তে বসে পড়ে।
বোবা দৃষ্টি মেলে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকলো রেনফিল্ড। কোনো কিছুর গতিবিধি লক্ষ্য করছে যেন সে। ওর সাথে আলাপ জমাবার চেষ্টা করলাম, অবশ্য ওর প্রিয় পশু পাখি পোকামাকড় দিয়েই। কিন্তু খেপে উঠে বলল রেনফিল্ড, বাজে বকবেন না ডাক্তার, আমি ওসব কথা শুনতে চাই না আর। বলছো কি রেনফিল্ড? অবাক হবার ভান করে বললাম। এরই মাঝে মাকড়সা আর চড়ুইগুলোর কথা বেমালুম ভুলে গেলে? ওদের জন্য এখন আমার আর কিছুই করার নেই, বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিল রেনফিল্ড। একটু মুচকি হেসে আবার বলল, আসলে ব্যাপারটা কি জানেন, কোণে বিয়ের আসরে না পৌঁছানো পর্যন্ত হাসি আনন্দে উচ্ছল থাকে তার সখীরা, কিন্তু কনে পৌঁছামাত্র বিষাদে ভরে যায় তাদের মন। রেনফিল্ডের এই হেয়ালিপূর্ণ কথার মাথামুণ্ড কিছুই বুঝলাম না। এখন আর ওর কাছ থেকে কোনো সঠিক জবাব পাওয়া যাবে না বুঝতে পেরেই নার্সকে ওর প্রতি কড়া নজর রাখতে বলে ফিরে এলাম আমি। কেন জানি বড় ক্লান্ত, বড় বিষণ্ণ লাগছে আজ লুসি। বারবার মনে পড়ছে তোমার কথা। বুঝতে পারছি ঘুম না এলে আজও মরফিন নিতে হবে। অবশ্য তোমার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর রোজ রাতেই নিতে হয়, তাহলে দু চোখের পাতা এক করতে পারি, না হলে দু চোখের পাতা এক করতে পারি না সারা রাত। কিন্তু আমি ডাক্তার, আমি জানি এটা অত্যন্ত বাজে অভ্যাস। ভাবছি আজ আর কিছুতেই নেব না ওটা, তাতে যদি ঘুম না আসে না আসুক। বিছানায় শুয়ে গড়াগড়ি করতে করতে দীর্ঘ বিনিদ্র প্রহরগুলো কেটে যেতে থাকলো, যেন এক এক যুগ পর ঘণ্টা বাজিয়ে সময় ঘোষণা করছে দেওয়াল ঘড়িটা। এভাবেই রাত 1টা বাজলো, তারপর 2টো। এই সময় এসে খবর দিল নাইট গার্ড, রেনফিল্ড পালিয়েছে। এক লাফে বিছানা থেকে উঠে রেনফিল্ডের ওয়ার্ডের দিকে ছুটলাম। আমার জন্যই অস্থিরভাবে অপেক্ষা করছিল নার্স। ওকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, কী করে পালালো রেনফিল্ড? মাত্র 10 মিনিট আগেও তার বিছানায় শুয়ে থাকতে দেখেছি রেনফিল্ডকে স্যার। হঠাৎ একটা সন্দেহজনক শব্দ কানে যেতেই সেদিকে তাকিয়ে দেখে নাইট গার্ড জানালার গরাদ বেঁকিয়ে সে পথে বেরিয়ে যাচ্ছে রেনফিল্ড। একটু থেমে বলল নার্স, সাথে সাথে আমাকে এসে খবর দিল গার্ড। বিন্দুমাত্র সময় নষ্ট না করে ছুট লাগালাম রেনফিল্ড যেদিকে গেছে সেদিকে। বাঁদিকে ঘুরে বাগানের মধ্যে ঢুকে সারি সারি গাছের মাঝখান দিয়ে ছুট লাগালো রেনফিল্ড। প্রাণপণে অনুসরণ করে চললাম ওকে। ছুটতে ছুটতে একসময় হাসপাতাল আর কারফ্যাক্সের বাড়িটার মাঝখানে পাঁচিলের কাছে এসে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো রেনফিল্ড। তারপর দেয়াল বেয়ে উঠে লাফিয়ে পড়ল ওপাশে। ফিরে এসে 4-5 জন লোক নিয়ে নাইট গার্ডকে আমাকে অনুসরণ করতে বলেই আবার ছুটলাম। কোনো মতে সেই পাঁচিলটা ডিঙিয়ে ওপারে গিয়ে দেখলাম ধীর পায়ে কারফ্যাক্সের বাড়িটার দিকে এগোচ্ছে রেনফিল্ড। ওর অজান্তেই আমিও ওকে অনুসরণ করে চললাম। পরিত্যক্ত জীর্ণ বিশাল বাড়িটার শেষ প্রান্তে পুরনো গির্জাটার সামনে এসে দাঁড়ালো রেনফিল্ড, তার সাথে সাথে আমিও। আরাধনার ভঙ্গিতে গির্জার বিশাল এক কাঠের দরজার কাছে গিয়ে দরজার গায়ে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে ভিতরের কার সাথে যেন কথা বলছে রেনফিল্ড। একটু দূরে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করতে লাগলাম আমি। ভক্তিভরে মন্ত্র উচ্চারণের মতো ভরাট গলায় বলে চলেছে রেনফিল্ড, প্রভু, তোমার আদেশ পেয়েই এখানে এসেছি আমি। তোমার এই দিনহীন কৃতদাসকে কৃতার্থ করো। দীর্ঘদিন ধরে তোমারই সাধনা করেছি আমি। আজকে ডেকেছই যদি পায়ে ঠেলে দিও না। তোমার করুণা ভিক্ষা চাইছি, শুধু তোমার করুণা পেলেই বর্তে যাব আমি। এতক্ষণে লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেছেন নাইট গার্ড। আমার নির্দেশে দুদিক থেকে গিয়ে রেনফিল্ডকে চেপে ধরল ওরা, কিন্তু ক্রুদ্ধ সিংহের মতো গা ঝাড়া দিয়ে ওদের সব কজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল রেনফিল্ড। ওর মতো স্বাস্থ্যের একজন লোক এত শক্তি কোথায় পেল বুঝলাম না, কিন্তু কোথায় এখনও অধৈর্য হয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম। হাতে পায়ে শেকল দিয়ে বেঁধে হাসপাতালের অধিকার একটা কয়েদখানায় আটকে রেখেছি। আঙুল তুলে ঘরটা আমাকে দেখিয়ে দিল নার্স। তারপর আবার বলল, ওকে বেঁধে নিয়ে আসার সময় ও প্রভু আমাকে ক্ষমা করো, করুণা করো, যতদিন না তোমার সময় হয় ধৈর্য ধরে অপেক্ষা করব আমি, বলতে বলতে এসেছে রেনফিল্ড। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ব্রাম স্টোকারের লেখা হরর উপন্যাস ড্রাকুলা এর 5ম পর্ব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবার সঙ্গে আবার কথা হবে পরবর্তী পর্বে। ততদিন সবাই ভালোই থাকবেন। টাটা।